এটা সাউথ আফ্রিকা দেশের রাজধানী কেপটাউন। এই দুই অংশের মাঝে মাত্র ১০০ মিটার রাস্তাটুকু এদেশের নাগরিকদের দুই অংশে বিভক্ত করেছে এবং এই দুটি অংশ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এবং বিস্তর পার্থক্য বিদ্যমান। বাম দিকে থাকে সাদা চামড়ার মানুষেরা, যাদের বাড়িঘরগুলো সুসজ্জিত এবং প্রত্যেক বাড়ির সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা এবং পেছনের দিকে বাগান ও সামনের চওড়া রাস্তা, যেমনটা আমরা ইউরোপের বাড়িঘরগুলোতে লক্ষ্য করি। কিন্তু ডান দিকের চিত্র একেবারেই উল্টো। আর এখানে বসবাস করে কালো চামড়ার মানুষ এবং তাদের বাড়িঘরগুলো বস্তি এলাকার মতো খিমজি। না আছে সেখানে বৈদ্যুতিক সংযোগ, না আছে পর্যাপ্ত পানির সরবরাহ, এমনকি ড্রেনের সিস্টেমও ঠিকঠাক নেই। সবচেয়ে আশ্চর্যের জিনিস হলো, এই কালো চামড়ার মানুষেরা সাউথ আফ্রিকার নাগরিক হলেও তারা রাস্তার ওপাশে সাদা চামড়ার মানুষের এলাকায় জমি বা বাড়ি কিনতে পারবে না। শুধু এই কেপটাউন শহরই নয়, বর্ণ বৈষম্যের উপর ভিত্তি করে পুরো সাউথ আফ্রিকাকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। তাদের গায়ের রং নির্ধারণ করবে তারা কোথায় বসবাস করবে, তাদের জীবনযাপন কেমন হবে। এখানকার কালো চামড়ার মানুষ সংখ্যাগরিষ্ঠ হলেও তারা সাদা চামড়ার মানুষদের দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। কালো চামড়ার মানুষেরা যে অঞ্চলটিতে বসবাস করে সেটাকে টাউনশিপ বলা হয়। এখানকার মানুষকে দিনে ৩ ঘন্টা পর্যন্ত গণপরিবহনে চলাচল করে কর্মসংস্থানে পৌঁছাতে হয়, শুধু তাদের গায়ের রং কালো বলে। তাদের একটি নির্দিষ্ট ছোট্ট জায়গাতে বসবাস করতে হতো, যে কারণে তারা তাদের পরিবারের দায়িত্ব পালনও করতে পারত না। কয়েক দশক ধরে সাউথ আফ্রিকা চরম বর্ণ বৈষম্যের অধীনে ছিল, যেখানে সংখ্যালঘু সাদা চামড়ার মানুষদের নিয়ন্ত্রণ ব্যবস্থাতেই ক্রীতদাসের মতো বসবাস করতে হতো কালো চামড়ার মানুষদের। ১৯৪৪ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, যিনি নিজেও ছিলেন একজন কৃষ্ণাঙ্গ, তার সময় বর্ণ বৈষম্য নিরসন হয়ে নতুন কিছু আসা শুরু করছিল সেখানকার কালো চামড়ার মানুষেরা। তার সমকালীন সময়ে সকল ধরনের বর্ণ বৈষম্য আইন বাতিল করা হয়। তবে কাগজে কলমে হয়তো বর্ণ বিদ্বেষী আইন এখন আর নেই, কিন্তু বাস্তব চিত্র ঠিক আগের মতোই রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কালো চামড়ার মানুষেরা তো এখানে হাজার হাজার বছর ধরে বসবাস করছে, কিভাবে তারা নিজেদের দেশে বর্ণবাদের শিকার হলো? কিভাবে বা সাদা চামড়ার মানুষেরা এই কালো চামড়ার মানুষদেরকে উদ্বাস্তের মতো জীবনযাপনে বাধ্য করেছে? এই সকল কিছু জানতে হলে আমাদেরকে আরো একটু পেছনের ইতিহাস জানা প্রয়োজন। ১৮৬৯ সালে কেম্বারলি নামে অঞ্চলটিতে ডায়মন্ড ও ১৮৮৫ সালে স্বর্ণের খোঁজ পায় ব্রিটিশরা। তখন থেকে সাউথ আফ্রিকা ব্রিটিশদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হয়ে ওঠে। ব্রিটিশদের এই সকল গুপ্তধন লুট করে ইংল্যান্ডে নিয়ে যেতে হতো, যেমনটা সে সময় ব্রিটিশরা অন্য দেশের সাথেও করত। এবং এই সকল সম্পদ মাইনিং এর জন্য সাউথ আফ্রিকার কালো লোকদের দিয়ে অক্লান্তভাবে কাজ করাতে বাধ্য করত ব্রিটিশরা। এবং এই সকল মূল্যবান সম্পদ বহনের জন্য পুরো সাউথ আফ্রিকা জুড়ে রোড ও রেল লাইন তৈরি করা হয়, যাতে খুব সহজেই এই সকল ডায়মন্ড, সোনা কেপটাউন সমুদ্র বন্দর পর্যন্ত নেওয়া যেতে পারে। আর সেখান থেকেই এই সকল মূল্যবান জিনিস তারা সমুদ্রপথে ইউরোপে নিয়ে যেত। আর যে সকল কালো চামড়ার মানুষেরা মাইনিং এর কাজ করত, তাদের নামমাত্র মজুরি দিয়ে সেখানে দিন-রাত কাজ করানো হতো। কাজের শেষে কালো চামড়ার লোকদের আবার ৬০-৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরে যেতে হতো। আবার একইভাবে ৬০ থেকে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরের দিন আবারও কাজে আসতে হতো। কারণ এই জায়গায় সাদা চামড়ার মানুষেরা নিজেদেরকে কালো চামড়ার মানুষদের কাছ থেকে দূরে রাখতে চাইত। সেজন্য ২০১৩ সালে একটি আইন তৈরি করা হয়। সেখানে বলা হয় সাউথ আফ্রিকার ৭০% মানুষ, অর্থাৎ কালো মানুষদের মোট জায়গার মাত্র ৮% জায়গাতে থাকতে হবে। আর এই ৮% এলাকার বাইরে অন্য কোথাও জমি কেনার অনুমতি ছিল না। এবং এই ৮% জায়গা ছিল সেখানে জীবন ধারণের জন্য অনুপযোগী। কোনো সুবিধাই ছিল না সেখানে। জায়গাটি ছিল সম্পূর্ণ অনুর্বর। কোনো ফসল হতো না, এমনকি পর্যাপ্ত পানিও ছিল না সেখানে। এখানে কালো মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তখন কালো চামড়ার মানুষেরা তীব্র প্রতিবাদী হয়ে ওঠে সাদা চামড়ার মানুষের ওপর। অবশেষে সাদা চামড়ার মানুষেরা কালো মানুষদের শহরে থাকার অনুমতি দেয়, তবে একটি শর্তে। অর্থাৎ, যদি কোনো কালো চামড়ার মানুষ সাদা চামড়ার মানুষের হয়ে গোলামি করতে চায়, তখন তাকে শহরে থাকার অনুমতি দেওয়া হবে। তখন কালো মানুষের জন্য শহরের বাইরে একটি ছোট্ট বস্তি বানিয়ে থাকার অনুমতি দেওয়া হয়। এরপর ১৯৫০ সালে গ্রুপ অ্যাক্সেস নামে একটি আইন পাশ করা হয়। আর সেই আইন মতে সাউথ আফ্রিকান মানুষদের ৩ ভাগে বিভক্ত করা হয়। ১ম ভাগে ছিল সাদা চামড়ার মানুষেরা, দ্বিতীয় ভাগে ছিল কালো চামড়ার মানুষেরা ও সর্বশেষ তৃতীয় ভাগে ছিল মিক্স বর্ণের মানুষ। শহরের মধ্যে সাদা চামড়ার মানুষদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো। তারা শহরের সবচাইতে ভালো ইকোনমি জায়গাতে থাকতো, যেটা ছিল পুরো শহরের ৮৬%। কিন্তু সাদা চামড়ার মানুষের সংখ্যা ছিল পুরো শহর জুড়ে মাত্র ২০%। সাউথ আফ্রিকাতে কালো মানুষদের সংখ্যাই সবচাইতে বেশি ছিল। তবে শহরের বাইরে কালো চামড়ার মানুষদের একটি মিলিটারি বেসে রাখা হতো, যাতে করে সবসময় তাদের উপর নজর রাখা যেত।
আর ৩ ভাগের এলাকা যাতে কোনোভাবেই মিক্স না হয়, সেজন্য এই শহরগুলোর মাঝে একটি বর্ডার তৈরি করা হয়, যাতে কোনো কালো চামড়ার মানুষেরা অন্য কোথাও ঘর বানাতে না পারে। পুরো সাউথ আফ্রিকা জুড়ে এই সিস্টেমটি চালু করা হয় এবং সেখানকার মানুষের গায়ের রং দেখলেই বোঝা যায় তারা কোন এলাকায় বসবাস করে, তাদের জীবনযাপন আসলে কেমন। বর্ণবিদ্বেষী আইন থেকে মানুষের মুক্তি মিললেও বাস্তব চিত্র এখনো আগের মতোই রয়েছে। সাউথ আফ্রিকাতে এখনো এরকম সাদা ও কালো চামড়ার মানুষদের বিভাজন দেখা যায়।